জোট নয় আসন সমঝোতা নিয়ে এগোচ্ছে ইসলামী দলগুলো। প্রার্থী দেয়া নিয়ে বৈঠক হয়েছে বেশ কিছু। আসন সমঝোতার মাধ্যমে আমরা ইসলামী দলের পক্ষের থেকে একটাই বাক্স যাবে এমন একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা কতটুকু কাছাকাছি আসতে পারি এই প্রসেসটা জামায়াতের আছে। প্রধান উপদেষ্টা ও সিএসির বৈঠকের বিষয়ে জনগণকে জানানোর দাবি। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো ভোট নয় বলছে বিএনপি। আমরা জাতীয় সংসদের নির্বাচনের জন্যই এতদিন সংগ্রাম করেছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা কোনো অবস্থান করি না। প্রহসনের নির্বাচনের অভিযোগে গ্রেফতার সাবেক সিএসি নুরুল হুদার দ্বিতীয় দফার 4 দিনের রিমান্ড মঞ্জুর। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। অনুকূল পরিবেশে বাংলাদেশের সাথে সব বিষয়ে আলোচনায় আগ্রহী ভারত, বললেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব, সোশ্যাল বিজনেস ডে উদ্বোধন করে বললেন প্রধান উপদেষ্টা। Healthcare has to come from that angle. That's the only solution healthcare has. Social business angle. স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার পুরো খবর। জোট নয় আসন সমঝোতা নিয়ে এগোচ্ছে ইসলামী ধরনার রাজনৈতিক দলগুলো। নেতারা বলছেন একই আসনে সব দল মিলিয়ে একজনকেই প্রার্থী দিতে সমঝোতায় পৌঁছেছেন তারা। ইতিমধ্যে কোথায় কোন দল থেকে প্রার্থী দেয়া যায় তা নিয়েও বেশ কিছু বৈঠক হয়েছে তাদের মধ্যে। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদন। ভোট অধিকারকে রক্ষা করতে পারে নাই, ভোটের মর্যাদা দিতে পারে নাই। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি শুরু করেছে সব রাজনৈতিক দল। ভোটের আগে নানা সমীকরণ মেলানোর চেষ্টায় দিনরাত পার করছে নেতারা। 5 আগস্ট অভ্যুত্থানের পর থেকেই ইসলামী দলগুলোর জোটের গুঞ্জন চাউর হয় রাজনীতির মাঠে। অতীতের নানা বিভেদ ভুলে কাছাকাছি আসতে দেখা যায় তাদের। বাধ্যতামূলক করতে হবে। কিভাবে একসাথে ভোট করা যায় এ নিয়ে একাধিক বৈঠক করেছে দলগুলো। এতে উঠে এসেছে জোট গঠনে নানা সীমাবদ্ধতার কথা। জামায়াতের সাথে জোট গঠনে আপত্তি জানায় কওমি ঘরানার বেশ কিছু দল। তবে একসাথে নির্বাচন করতে আপত্তি নেই তাদের। যদি আমাদের এই দাবি মানা না হয়, ইসলামী আন্দোলন মনে করে আকীদাগত বিরোধ সহ নানা কারণে ইসলামী দলগুলোর জোট করা সম্ভব হবে না। তবে প্রত্যেক আসনে ইসলামী দলগুলোর একজন প্রার্থী থাকবে এমন সমঝোতায় পৌঁছেছেন তারা। আদর্শের বিষয়ে অনেক বিতর্ক ছিল, এখনো আছে। এর থেকে বাঁচার জন্য আমরা এই জোট বা ঐক্য শব্দটা আনতেছি না। যার যার অবস্থানে থাকবে। ইসলামের নামে যারা রাজনীতি করে দেশে, তারা সমঝোতার ভিত্তিতেই একটা আসনে একজন প্রার্থী দিবে, একটা বাক্স যাবে। এটা মানে নিরাপদ মনে করতেছি। এ নিয়ে কোনো বিতর্ক হবে বলে মনে হয় না। ইসলামী দলগুলোর ঐক্যের বিষয়ে শতভাগ আশাবাদী জামায়াতে ইসলামী। অতীতের তুলনায় পারস্পরিক যোগাযোগ বাড়িয়েছে দলটি। নির্বাচনের আগে যতটা সম্ভব নিজেদের মধ্যকার দূরত্ব ঘোচাতে চায় তারা। সবগুলো ইসলামী দলের সাথে জামায়াতের অতীতের তুলনায় আরও বেশি যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। ইসলামী দল হিসাবে আমাদের আদর্শিক ভিত্তি হচ্ছে ইমান, কালেমা। সেই হিসাবে আমরা কতটুকু কাছাকাছি আসতে পারি এই প্রসেসটা জামায়াতের আছে। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই নিজেদের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে দলগুলো। 300 আসনে আমরা প্রার্থী দিয়েছি, অন্যান্য দলগুলো দিচ্ছে। কেউ কেউ ইতিমধ্যে কোনো জায়গায় প্রার্থী ঘোষণা করেছে। তো নীতিটা হবে প্রত্যেকের ঘোষণা হোক। যখন আমরা ঐক্যমতে যাব, তখন আমরা একে অফারের জন্য এক দল আরেক দলকে ছাড় দেব। আমাদের একটা সমন্বয় কমিটিও আছে যে আপনারা যার যার প্রার্থী ঘোষণা করে দেন, তারা ময়দানে কাজ করুক, কাজ করতে থাকবে। যখন নির্বাচনের শিডিউল ঘোষণা হবে অথবা তার আগে আমরা বুঝবো। অরাজনৈতিক সংগঠন হলেও ইসলামী দলগুলোর নির্বাচনী ঐক্যের বিষয়ে ভূমিকা রাখছে হেফাজতে ইসলামও। এ বিষয়ে তাদের সাথেও একাধিক বৈঠক করেছে ইসলামী দলগুলো। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট হলে নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান।
সন্ধ্যায় সিলেটে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, নির্বাচিত সরকার না থাকায় চারিদিকে নাগরিকদের বিভিন্ন সমস্যা হচ্ছে। এ দায় সরকার সহ রাজনৈতিক দলগুলোর উপর বর্তায়। এই সমস্যা সমাধানে আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন তিনি। পরে বাংলা অর্থ সহ কোরআন খতম করা শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন জামায়াতের আমির। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার সাথে সিইসির বৈঠকের বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছে বিএনপি নেতারা। আর সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারে ভোট আয়োজনের সুযোগ নেই বলেও মনে করেন তারা। একই সাথে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল হক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় 2026-এর ফেব্রুয়ারি। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠকে এমন সিদ্ধান্তে চলমান সংকটের বরফ কিছুটা গলেছে। তবে ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে নির্বাচন কমিশন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকে আশা দেখছে বিএনপি। ধারণা করে নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো তার মেসেজটি প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছেন ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণের বিষয়ে। এটা আমাদের ধারণা, আমরা জানি না সত্যি সত্যি এটা উনি কমিউনিকেট করেছেন কিনা, এই পরামর্শ দিয়েছেন কিনা বা ইনস্ট্রাকশন দিয়েছেন কিনা। যদি উভয় পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয় জাতির সামনে, তাহলে আমরা আশ্বস্ত হব। শুক্রবার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানালেন, নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের ভেতরেই নেওয়া সম্ভব। তারা সকল কিছু কার্যক্রম গুছিয়ে এনেছেন। সেই হিসাবে বলা যায় এই যে সেপ্টেম্বর এনাফ টাইম, যে এখানে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল তার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যে সময়সীমা তিনি ঘোষণা করেছেন, সম্মত হয়েছেন, সে সময়সীমার মধ্যে সম্মত, তাহলে এখানে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের তো কোনো সুযোগই নাই, প্রশ্নই নাই। রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান এবং আরও বহু রাজনৈতিক দলের অবস্থান হচ্ছে, আমরা জাতীয় সংসদের নির্বাচনের জন্যই এতদিন সংগ্রাম করেছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা কোনো অবস্থান করি না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টাও কথা বলেন নির্বাচন প্রসঙ্গে। অনুগ্রহ করে আর বিলম্ব নয়, মানুষ কিন্তু হতাশাগ্রস্ত, নির্বাচন হবে কি হবে না, কিন্তু লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, সে আশার আলো যেন নিভে না যায়, ষড়যন্ত্র যাতে আর না হয়, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবে। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে তার অন্তত 45 দিন আগে তফসিল ঘোষণা করতে হবে নির্বাচন কমিশনকে। শফিকুল হক, 71, ঢাকা। রাষ্ট্রদ্রোহ এবং প্রহসনমূলক নির্বাচনের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে ফের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে শেরেবাংলা নগর থানায় দায়ের করা মামলায় আদালতে হাজির করে তার 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। দুই পক্ষের শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বিস্তারিত ইশতিয়াক ইমনের রিপোর্টে। 4 দিনের রিমান্ড শেষে শুক্রবার দুপুরে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আদালতে তোলা হয়। পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাৎ ও ভোটারদের সাথে প্রতারণার দায়ে এদিন আবারও তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পৌনে 1 ঘন্টা ধরে চলে দুই পক্ষের যুক্তিতর্ক। এদিন রাষ্ট্রদ্রোহ, দিনের ভোট রাতে করা ও অর্থ আত্মসাৎ সহ নতুন করে 3টি ধারায় অপরাধ যুক্ত করে রাষ্ট্রপক্ষ। এসব অপরাধের বিষয়ে আরও জানতে রাষ্ট্রপক্ষ 10 দিন রিমান্ড আবেদন করলে তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রাষ্ট্রদ্রোহ মামলা যখন আপনি দায়ের করেন তখন আপনার বিরুদ্ধে স্যাংশনের প্রয়োজন হয়, আর যখন তদন্তকারী কর্মকর্তা তদন্ত করেন, তদন্ত করার পরে যদি সে রাষ্ট্রদ্রোহী বিষয়টা তার নজরে আসে এবং তার তদন্তে আসে,
তখন তিনি যদি চার্জশিট দাখিল করবেন তখন তিনি স্যাংশন নিয়ে তিনি তার চার্জশিটটি দাখিল করবেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করে তাকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে আসামি পক্ষের আইনজীবীরা নুরুল হুদার বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগের ধারা যুক্ত করা নিয়ে প্রশ্ন তোলেন। রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন আইনজীবীরা। আমাদের আসামি পক্ষ থেকে আমরা বলার চেষ্টা করেছি, আমরা বলেছি বিজ্ঞ আদালতকে যে এই ধারা এই আসামি নুরুল হুদার জন্য লাই করে না। একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে। সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে মামলা দায়ের করার আইনগত সুযোগ নাই। এদিকে একই মামলায় আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালও 3 দিনের পুলিশ রিমান্ডে আছেন। ইশতিয়াক ইমন, 71, ঢাকা। অনুকূল পরিবেশে বাংলাদেশের সাথে সব বিষয়ে আলোচনা করতে আগ্রহী ভারত, এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক সামাল দিতে ঢাকা এবং নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দেশটির সংসদীয় স্থায়ী কমিটির এক বৈঠকের আগে এমন কথা জানান তিনি। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞরা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত তার দেশ। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, সংসদীয় কমিটির বৈঠকে আলোচনায় অংশ নেবেন সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আতা হাসনাইন, ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিতাভ মাত্তু। 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সংলাপে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত তারা। তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক সামাল দেওয়ার জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে। গত 19 জুন পাকিস্তান ও চীন সহ ত্রিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ভারত তার স্বার্থ ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন আঞ্চলিক ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, ভারতের সম্পর্ক অন্য দেশের সঙ্গে স্বাধীন হলেও তা আঞ্চলিক পরিস্থিতির কারণে প্রভাবিত হয়। প্রাথমিক প্রস্তুতির তথ্য অনুযায়ী বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় মৌলবাদের উত্থান, বাংলাদেশের অস্থিরতার কারণে ভারতে নিরাপত্তা ঝুঁকি এবং 2024 সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ চীনের কৌশলগত সম্পর্ক নিয়ে উদ্বেগ সংক্রান্ত নানা প্রশ্নের জবাব দেবেন বিশেষজ্ঞরা। মনিরুজ্জামান বাবু, 71। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার করতে অর্থ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে জাতীয় রাজস্ব স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি এবং মার্চ টু এনবিআর কর্মসূচি বাতিল করে বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের নিজ দপ্তরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। চলমান আন্দোলনের কারণে সৃষ্ট অচল অবস্থা নিরসনে শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। এতে সবাইকে কাজে মনোনিবেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার সাথে এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সম্প্রতি এনবিআর এর ইস্যু করা কর্মকর্তাদের 2টি বদলির আদেশ পুনর্বিবেচনার আশ্বাস দেওয়া হয়। আগামী 1 জুলাই মঙ্গলবার বিকেল 4টায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, এনবিআর সংস্কার বিষয়ক পরামর্শ কমিটি এবং এনবিআর এর সদস্যদের সাথে বৈঠক রয়েছে। জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গেল এক সপ্তাহে 36 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন
নাসিউসন ইসমাইল এক বিবৃতিতে বলেছেন, গত 24 এপ্রিল থেকে সেলঙ্গর এবং জোহর রাজ্যে 3 ধাপে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়। তাদের মধ্যে 5 জনের বিরুদ্ধে শাহ আলম এবং জোহর বারুর আদালতে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনা হয়েছে। এছাড়া 15 জনকে দেশে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। বাকি 16 জনের বিরুদ্ধে এখনও তদন্ত চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। আটক বাংলাদেশিদের ওই দলটি আইএসের মতাদর্শে মালয়েশিয়া ছড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল এবং নিজেদের ভেতরে সদস্য নিয়োগে সেল গঠন করেছিল বলে মালয়েশিয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, সোশ্যাল বিজনেস ডে একটি পারিবারিক পুনর্মিলনের দিন, কিন্তু হাসিনা সরকারের আপত্তির কারণে এই দিনটি পালন সম্ভব হয়নি। শুক্রবার সাভারের জিরাবতে সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিন ব্যাপী সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মজিলুল হক রুমিনের প্রতিবেদনে। সাভারের জিরাবতে 2 দিনব্যাপী 15তম সামাজিক ব্যবসা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে তিনি বলেন, সামাজিক ব্যবসা হলো পারিবারিক পুনর্মিলনের দিন, কিন্তু হাসিনা সরকারের আপত্তির কারণে দেশে এই দিনটি পালন করা যায়নি। I was here before in an empty hall, empty place, and wondered when we will have our conference here. This was built for Social Business Day, but we couldn't hold that Social Business Day. Not because we are not ready, because government will not allow to make it happen. অধ্যাপক মোহাম্মদ ইউনূস আরো বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসাই একমাত্র উপায়। Healthcare has to come from that angle. That's the only solution healthcare has. Social business angle. You cannot leave it to business to make money. Then healthcare stays out. People are left out. Nobody can solve that problem. If you leave it to charity, you cannot solve it. Only solution is social business solution. Yes, there will be business solution. Yes, there will be donation solutions. But the robust part is the social business solution. That's where the whole fundamental issue there. স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব নয়, তাই বিষণ্ণতা নয়, স্বপ্ন দেখার পরামর্শ দেন তিনি। Selfishness is very much in us. But don't forget the existence of selflessness in us. Despite your theories, despite your institutional frameworks, still we express our selflessness. Or we are saying, why don't you just recognize it, that has a place. Express yourself both ways if you wish, or choose one or the other. That's the basic issue. বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এই আয়োজন বলেও জানান প্রধান উপদেষ্টা। Encourage the young people to dream. মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা। কোনো পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না ইরান, বরং বিদ্যুৎ উৎপাদনের মতো কল্যাণমূলক কাজে ব্যবহার করছে পরমাণু শক্তি। আর এজন্যই তাদের পরমাণু শক্তি সমৃদ্ধিকরণ প্ল্যান্ট দরকার হয়। দীর্ঘদিন ধরে এমন দাবি করে ইরানের বিভিন্ন দপ্তর। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে বলে আসছে, ইরানের পরমাণু প্ল্যান্টের লক্ষ্য মোটেও শান্তির জন্য নয়। তাই আসলেই কি হয় ইরানের পরমাণু প্রকল্পে? সমৃদ্ধিকরণ বিষয়টিই বাকি, এ নিয়ে আগ্রহ রয়েছে বিশ্ববাসীর। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। পারমাণবিক বোমা বানানোর ক্ষেত্রে যে উপাদানটি সবচেয়ে বেশি দরকার হয় সেটি হলো ইউরেনিয়াম। এটি একটি ধাতব পদার্থ যা মাটিতেই পাওয়া যায়। ইউরেনিয়ামে ভিন্ন ভিন্ন ভরের পরমাণু থাকে। বিজ্ঞানীরা সেগুলোকে সংক্ষেপে U-238 এবং U-235 নামে চিহ্নিত করেন।
প্রাকৃতিকভাবে পাওয়া ইউরেনিয়ামে U-238 সবচেয়ে বেশি থাকে, যা প্রায় 99.3%। অন্যদিকে মাত্র 0.7% থাকে U-235। এই U-235 আইসোটোপটি সবচেয়ে কার্যকর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞরা জানান, যেহেতু প্রাকৃতিক ইউরেনিয়ামে U-235 কম থাকে, তাই বিশেষ প্রক্রিয়ায় ইউরেনিয়ামে এটি বাড়ানোর দরকার হয়, আর একেই বলা হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। এক্ষেত্রে খনি থেকে আকরিক ইউরেনিয়াম তুলে প্রথমে গুঁড়ো করা হয়। পরিশোধনের পর সেটি ইয়েলো কেকের আকৃতি পায়। এরপর রাসায়নিক প্রক্রিয়ায় ইয়েলো কেকটিকে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইডে রূপান্তর করা হয়। পরে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইডকে ঘোরানো হয় একটি সেন্ট্রিফিউজ মেশিনে। এখানে ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড গ্যাস থেকে ইউরেনিয়াম আইসোটোপ U-235 কে আলাদা করা হয়। বিশেষজ্ঞরা আরও জানান, যখন বড় কোনো পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস ভাঙা হয়, তখন সেই ফিশন বিক্রিয়ায় প্রচুর শক্তি তৈরি হয়। শুধু শক্তি নয়, প্রতিটি ফিশনে আরও নিউট্রন তৈরি হয়, যা আবার পাশের পরমাণু ভেঙে ফেলে। এরপর একটার পর একটা পরমাণু ভাঙে এবং একসাথে বিশাল এক বিস্ফোরণ হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য 3 থেকে 5% ইউরেনিয়াম সমৃদ্ধ করা সম্ভব, কিন্তু পারমাণবিক বোমা তৈরি করতে হলে 90%-এর ওপরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার দরকার হয়। সৃষ্টি ঘটক, 71। কলম্বো টেস্টে 4 দিনে ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ। 96 রানে পিছিয়ে থাকা টাইগারদের হাতে অবশিষ্ট আছে আর 4 উইকেট। টাইগার ব্যাটারদের ভরাডুবির দিনে ডোমেস্টিক হিরো মিস্টার ডিপেন্ডেবল অথবা বাংলার ব্যাটম্যান কেউই মাথা তুলে দাঁড়াতে পারেনি। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। উইকেট বিলিয়ে দেয়া, হতাশ চোখে চেয়ে থাকা, মাথা নিচু করে মাঠ ছাড়া, শ্রীলঙ্কায় 4টা ইনিংসে এনামুল বিজয়ের এই এক ছবি। কলম্বোতে আরো একবার ব্যর্থ বিজয়। পারফরমেন্সের বিচারে টাইগার ফ্যানরা একে বিজয়ের শেষ টেস্ট হিসেবেই দেখছেন, যেখানে বিদায় আছে কিন্তু গার্ড অফ অনার নেই। গল টেস্টে 2 ইনিংসে 0 আর 4 রান, ম্যাচ ড্র হওয়ায় বাকিদের কারণে পার পেয়েছিলেন। কিন্তু এবার কলম্বোয় যখন তাকে বেশি দরকার, তখনই তিনি শুরু করলেন ওয়ানডে ব্যাটিং। আসিতা ফার্নান্দোর শর্ট বলে পুল করলেন ঠিকই, তবে একটু আগে ভাগে। ফলাফল বল আকাশ থেকে সোজা শর্ট লেগে ফিল্ডারের হাতে। 19 বলে 19 রানে ব্যর্থতার 16 কলা পূর্ণ করেই বিজয় হাঁটা ধরলেন উল্টো দিক। শুধু বিজয়ী না, ফার্স্ট ইনিংসে 211 রানে পিছিয়ে থাকা বাংলাদেশের টপ অর্ডার দ্বিতীয় ইনিংসে দুমড়ে মুচড়ে শেষ। অবস্থা এমন, ইনিংস হারও অসম্ভব নয়। যদিও পরিস্থিতি উল্টোও হতে পারত। তৃতীয় দিন শুরুতেই টাইগারদের সবচেয়ে প্রত্যাশিত উইকেটটি এনে দেন তাইজুল। 158 রানে তুলে নেন পাথুম নিশাঙ্কাকে। ধনঞ্জয়া ডিসিলভাও তাইজুলের ঘূর্ণি বুঝতে ব্যর্থ। লঙ্কান ক্যাপ্টেন লেগ বিফোর হয়ে ফেরেন মাত্র 7 রানে। হাত খুলে খেলার আগে ব্যক্তিগত 10 রানে প্রভাত জয়সূর্যাকে তুলে নেন নাহিদ রানা। তবে মারকাটারি ব্যাটিংয়ে লঙ্কানদের রানের গতি বাড়িয়ে দেন কামিন্দু মেন্ডিস। নাইমের বলে বোল্ড হবার আগে 41 বলে খেলেন 33 রানের ইনিংস। এদিকে সেঞ্চুরি মিস করেন কুশাল মেন্ডিস। 84 রানে রান আউটের শিকার হয়ে আক্ষেপে পড়েন। সেকেন্ড সেশনে লঙ্কানরা অল আউট 458 রানে। ক্রেডিট গোস টু তাইজুল। টেস্ট ক্যারিয়ারে 17তম বারের মতো ফাইফারের দেখা পান এই বাঁহাতি স্পিনার। দ্বিতীয় ইনিংসে সাদমান বিজয় ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করেন। 41 বলে গড়েন 31 রানের জুটি। কিন্তু ফরম্যাটে ভিন্নতা বিজয়কে স্মরণ করাতে সময় নেননি আসিতা ফার্নান্দো। তাকে রীতিমতো শর্ট বলে ট্র্যাপে ফেলেই বিদায় করেন। পরের ওভারে সাদমানও ধরেন উল্টো রাস্তা। 12 রানে তাকে ফেরান প্রভাত জয়সূর্যা। টাইগারদের ভরাডুবি ঠেকাতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যান মুমিনুল। ব্যক্তিগত 15 রানে আউট হয়ে করেন মস্ত বড় ভুল। শান্ত করতে পারেননি নামের প্রতি সুবিচার। 19 রানে লেগ বিফোর হন এই টাইগার স্কিপার। আসা যাওয়ার এই মিছিলে মুশফিক মিরাজও ছিলেন ছন্ন ছাড়া। মিস্টার ডিপেন্ডেবল 26 আর মিরাজ 11 রানে ধরেন উল্টো রাস্তা। এখন দেখার অপেক্ষা বাংলাদেশে টেস্টে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামাতে পারে নাকি ইনিংস ব্যবধানে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়ে। পার্থ বণিক, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।